আচ্ছা, এই যে ডিজিটাল দুনিয়ায় আমরা সারাক্ষণ আছি, এখানে ডেটা ঠিক কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করে? ধরুন একটা মেসেজ পাঠাচ্ছেন বা একটা ভিডিও কল করছেন, এর পেছনে যে কি বিশাল এক কাণ্ড ঘটে সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। চলুন আজকে ডেটার এই জার্নি বা ভ্রমণ কাহিনীটাই একদম সহজ করে জেনে নিই। কখনো কি মনে হয়েছে যে যখনই আমরা কাউকে একটা মেসেজ পাঠাই, স্ক্রিনের পেছনে আসলে ঠিক কি হয়? মানে সেই মেসেজটা কোন রাস্তা ধরে কিভাবে একদম ঠিকঠাক মানুষটার কাছে গিয়ে পৌঁছায়? এই যে পুরো যাত্রাটা, এর রহস্যটা যদি আমরা বুঝে ফেলতে পারি, তাহলেই কিন্তু ডেটা কমিউনিকেশন সিস্টেমটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমেই আসা যাক, এই যে ডেটা কমিউনিকেশন বলছি, জিনিসটা আসলে কি? শব্দটা শুনলে খুব আধুনিক মনে হয়, তাই না? কিন্তু এর পেছনের আইডিয়াটা, সেটা হাজার হাজার বছরের পুরনো। ভাবুন তো, সেই প্রাচীনকালের দূতদের কথা আর আজকের ইনস্ট্যান্ট মেসেজের কথা, উদ্দেশ্য কিন্তু একটাই, ইনফরমেশন বা তথ্য আদান-প্রদান করা। চলুন গভীরে গিয়ে দেখি এটা কিভাবে কাজ করে। কমিউনিকেশন শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার থেকে, যার মানে হল শেয়ার করা বা ভাগ করে নেওয়া। আর ডেটা কমিউনিকেশন ঠিক এই কাজটাই করে। এটা একটা নেটওয়ার্ক ব্যবহার করে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে একদম নির্ভরযোগ্যভাবে ডেটা বা ইনফরমেশন পাঠায়। সোজা কথায় এটা হলো তথ্য শেয়ার করার ডিজিটাল একটা সিস্টেম। একবার ভাবুন তো, একটা সময় ছিল যখন খবর পাঠাতে হতো মানুষ বা পায়রার মাধ্যমে, দিনের পর দিন লেগে যেত। এরপর ১৯ শতকে আসলো টেলিগ্রাফ আর টেলিফোন, যা সেই সময়টাকে দিনে বা ঘণ্টায় নামিয়ে আনলো। বিংশ শতকে তো আরও বিপ্লব, রেডিও, টিভি আর তারপর ইন্টারনেট পুরো দুনিয়াটাকে যেন হাতের মুঠোয় নিয়ে এলো। আর এখন এখন তো আমরা এক মুহূর্তে টেক্সট, অডিও, এমনকি হাই কোয়ালিটি ভিডিও শেয়ার করে ফেলছি। এই যে পরিবর্তনটা, এটা আসলেই অবিশ্বাস্য, তাই না? আচ্ছা, আমরা যে মেসেজটা পাঠাই সেটার এই জার্নিটা কিন্তু আসলে ৫টা নির্দিষ্ট ধাপ পেরিয়ে শেষ হয়। ব্যাপারটা অনেকটা রিলে রেসের মতো, জানেন, যেখানে ডেটা এক পর্যায় থেকে পরের পর্যায়ে একটা ব্যাটনের মতো পাস হতে থাকে। যে কোনো ডিজিটাল কমিউনিকেশনের পেছনে কিন্তু এই ৫টা ধাপই হলো আসল ভিত্তি। তো এই যে রোডম্যাপ, এর ৫টা স্টেশন কি কি? প্রথমটা হলো উৎস, মানে যেখান থেকে ডেটাটা তৈরি হচ্ছে। এরপর প্রেরক, যেটা ডেটাকে যাত্রার জন্য রেডি করে। তারপর হলো মাধ্যম, মানে যে রাস্তা দিয়ে ডেটা যায়। ৪ নম্বরে প্রাপক, যে ডেটাটাকে রিসিভ করে। আর সব শেষে হলো গন্তব্য, যেখানে ডেটাটা ফাইনালি পৌঁছায়। চলুন এবার প্রত্যেকটা স্টেশন নিয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। তো যাত্রার শুরুটা হয় উৎস থেকে। খুবই সোজা ব্যাপার, যেখান থেকে ডেটাটা তৈরি হচ্ছে সেটাই উৎস। যেমন ধরুন, যখন কিবোর্ডে কিছু টাইপ করা হয়, কিবোর্ডটাই হলো উৎস। আবার ফোনে ছবি তুললে ক্যামেরাটা হলো উৎস। এমনকি এই যে কথাগুলো রেকর্ড হচ্ছে, এই মাইক্রোফোনটাও কিন্তু একটা উৎস। উৎস থেকে ডেটা তৈরি তো হলো, এবার আসে প্রেরকের পালা। প্রেরকের কাজটা অনেকটা একজন ট্রান্সলেটর বা অনুবাদকের মতো। এটা কি করে? আমাদের তৈরি করা ডেটা, ধরুন কোনো টেক্সট বা ছবি, সেটাকে এমন একটা সিগন্যালে বদলে দেয় যা তার বা বাতাসের মধ্যে দিয়ে যেতে পারে। মানুষের ভাষাকে মেশিনের ভাষায় বদলে দেওয়ার এই যে প্রক্রিয়া, একেই বলে এনকোডিং। আমাদের সবার বাসায় যে মডেম বা রাউটার থাকে, ওটা কিন্তু ঠিক এই কাজটাই করে। ৩ নম্বর ধাপে আছে মাধ্যম বা মিডিয়াম। এটা হলো সেই রাস্তাটা, যে পথ ধরে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই রাস্তাটা তার দিয়ে বানানো হতে পারে, যেমন ফাইবার অপটিক ক্যাবল, আবার তার ছাড়াও হতে পারে, যেমন রেডিও ওয়েভ, মানে ওয়াইফাই আর কি। সোজা কথায় এটা হলো ডেটা চলাচলের হাইওয়ে। ডেটা তো হাইওয়ে ধরে অনেকটা পথ চলে এসেছে, প্রায় পৌঁছেই গেছে। এখন তাকে যে রিসিভ করবে সে হলো প্রাপক বা রিসিভার। আচ্ছা, প্রেরক যদি হয় অনুবাদক, যে মানুষের ভাষা মেশিনের ভাষায় বদলে দেয়, তাহলে প্রাপক হলো ঠিক তার উল্টো। সে ওই সিগন্যালটাকে ধরে আবার আমাদের বোঝার মতো ডেটাতে রূপান্তর করে ফেলে। মেশিনের ভাষাকে আবার মানুষের ভাষায় ফিরিয়ে আনার এই কাজটাকেই বলে ডিকোডিং। আর সব শেষে আমাদের যাত্রার ফাইনাল ডেস্টিনেশন, গন্তব্য। এটাই সেই ডিভাইস যার কাছে মেসেজটা পাঠানোর কথা ছিল। প্রাপক যখন ডেটাটাকে ডিকোড করে দেয়, তখন এই গন্তব্যের কম্পিউটার, সার্ভার বা মোবাইল ফোন মেসেজটা আমাদের দেখিয়ে দেয়। ব্যাস, এভাবেই একটা মেসেজের পুরো জার্নিটা সফলভাবে শেষ হলো। ডেটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই যাত্রাপথটা তো আমরা জেনে গেলাম। কিন্তু প্রশ্ন হলো,
এই ডেটা ঠিক কতটা স্পিডে যেতে পারে। চলুন এবার ডেটা হাইওয়ের স্পিড লিমিট বা গতি নিয়ে একটু কথা বলা যাক। এই যে ডেটা হাইওয়ের স্পিড, এটা মাপা হয় ব্যান্ডউইথ দিয়ে। সহজ করে বললে, একটা হাইওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে কটা গাড়ি যেতে পারে সেটাই যেমন তার ধারণ ক্ষমতা, ঠিক তেমনি প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা যেতে পারে সেটাই হলো ব্যান্ডউইথ। আর এটাকে মাপা হয় বিটস পার সেকেন্ড বা বিপিএস দিয়ে। সোজা হিসাব, হাইওয়ে যত চওড়া, ব্যান্ডউইথ তত বেশি, আর ডেটাও তত ফাস্ট। ডেটার সাইজ বোঝার জন্য এই ইউনিটগুলো একটু জেনে রাখা ভালো। সবচেয়ে ছোট ইউনিট হলো বিট। 8টা বিট মিলে হয় 1 বাইট, সাধারণত একটা অক্ষর লিখতে যা লাগে। এরপর হিসাবটা বাড়তে থাকে। প্রায় 1000 বাইটে হয় 1 কিলোবাইট বা কেবি। 1000 কিলোবাইটে হয় 1 মেগাবাইট বা এমবি। আমরাও যে ছবির সাইজ মাপি, ওটা সাধারণত এমবিতেই থাকে। আর বড় বড় ফাইল যেমন মুভির জন্য আছে গিগাবাইট বা জিবি, আর টেরাবাইট বা টিবি। ডেটার এই যে বিশাল দুনিয়া, তার সব কিছু কিন্তু এই ইউনিটগুলো দিয়েই মাপা হয়। রাস্তায় যেমন বিভিন্ন স্পিডের লেন থাকে, তাই না? ঠিক তেমনি ডেটা হাইওয়েতেও স্পিডের ওপর ভিত্তি করে মূলত 3টে ভাগ আছে। মানে সব রাস্তায় ডেটা একই স্পিডে ছোটে না। ডেটা স্পিডের এই যে 3টে লেভেল, এদের মধ্যে পার্থক্যটা কিন্তু বলতে গেলে আকাশ পাতাল। সবচেয়ে স্লো হলো ন্যারো ব্যান্ড, এটাকে গ্রামের মেঠো পথের সাথে তুলনা করতে পারেন। তার থেকে ফাস্ট হলো ভয়েস ব্যান্ড, আর একদম সুপার হাইওয়ের মতো স্পিড দেয় ব্রডব্যান্ড। এই চারটা দেখলেই বোঝা যাচ্ছে যে স্পিডের পার্থক্যটা আসলে কতটা বিশাল। এককালে টেলিগ্রাফ চলত এই ন্যারো ব্যান্ডে। স্পিড ছিল খুবই কম, মাত্র 300 বিপিএস পর্যন্ত। এরপর আসলো টেলিফোন লাইন, যেটা ভয়েস ব্যান্ড ব্যবহার করত, স্পিডটা একটু বাড়ল। কিন্তু আসল খেলাটা বদলে দিয়েছে ব্রডব্যান্ড। এর স্পিড শুরুই হয় 1 এমবিপিএস থেকে। আর ফাইবার অপটিকের যুগে তো এটা শত শত গুণ বেশি হতে পারে। আমরা যে আজকে আরাম করে ভিডিও স্ট্রিম করি বা অনলাইন গেম খেলি, তার সব কিছুর পেছনে কিন্তু এই ব্রডব্যান্ডের জাদু। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে এত সব টেকনিক্যাল ব্যাপার-স্যাপার, এগুলোর সাথে আমাদের প্রতিদিনের জীবনের সম্পর্কটা কোথায়? মানে এই স্পিডটা আমাদের জন্য এত ইম্পর্ট্যান্ট কেন? আসলে ব্রডব্যান্ড স্পিডটা শুধু একটা নম্বর না, এটাই কিন্তু আমাদের আজকের এই আধুনিক জীবনটাকে সম্ভব করেছে। এই যে আমরা হাই ডেফিনেশন ভিডিও দেখি, রিয়েল টাইমে ভিডিও কনফারেন্স করি, বা পুরো বিশ্বের সাথে এক মুহূর্তে কানেক্টেড হয়ে যাই, এই সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে একমাত্র হাই স্পিড ডেটা কমিউনিকেশনের জন্য। তবে ডেটার এই জার্নি কিন্তু এখানেই শেষ নয়, এটা চলতেই থাকবে। টেকনোলজি প্রতিদিনের স্পিড আর ক্ষমতা দুটোই বাড়িয়েই চলেছে। আজকে যা আমাদের কাছে সায়েন্স ফিকশন মনে হচ্ছে, কে জানে হয়তো কালকের ডেটা কমিউনিকেশন টেকনোলজি সেটাকেই সত্যি করে দেখাবে। ভবিষ্যৎ আমাদের জন্য আরও কি চমক নিয়ে অপেক্ষা করছে, সেটা সময়ই বলে দেবে।